আগেই ভালো ছিলাম এই তত্ত্ব যারা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় বা এই তত্ত্ব প্রতিষ্ঠা করতে চায় তারা কি সাফল্যের দ্বার প্রান্তে? গত কয়েকদিনের ঘটনা প্রবাহ দেখে অনেকের মনে হতেই পারে যে হ্যাঁ, তারা এখন মোটামুটি সাফল্যের দ্বার প্রান্তে। বিশেষত আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের বড় বড় শক্তিগুলো বা প্রধান শক্তিগুলো তারা যে ধরনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এটা দেখে দেশের মানুষের একটা বড় অংশের মধ্যে আহ, এ ধরনের একটা ধারণা প্রায় চলে এসছে বলা যায়, এবং এক ধরনের অনিশ্চয়তা বোধ মানুষের মধ্যে, এক ধরনের সংশয় তৈরি হয়েছে। আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপির কতিপয় নেতৃবৃন্দ এবং গণ অভ্যুত্থানের যারা হিরো আমাদের ছাত্র নেতৃবৃন্দ, তাদের কারো কারো কথাবার্তা, পাল্টাপাল্টি অভিযোগ, এগুলো একটা উত্তেজনা তো তৈরি করেছেই, কিন্তু সেই উত্তেজনার চাইতেও বড় বিষয় হলো যে দেশের মানুষের বড় অংশের মধ্যে এই প্রশ্নের জন্ম দিয়েছে যে তাহলে এই অভ্যুত্থানের ভবিষ্যৎ কি, এবং অভ্যুত্থানের মাধ্যমে আমরা যা অর্জন করলাম সেটা কোথায় গিয়ে ঠেকবে, বা আমরা কতখানি আমাদের জন্য সাস্টেইনেবল বা টেকসই হবে। আমরা যে একটা নতুন বাংলাদেশের পথে যাওয়ার পথ খুঁজে পেয়েছি বলে মনে করেছিলাম, আমাদের সেই মনে করার কি হবে? খুব ভ্যালিড প্রশ্ন। গণমানুষের মধ্যে এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক, কারণ সেরকম একটা পরিস্থিতি যেভাবেই হোক এর মধ্যে তৈরি হয়েছে বা তৈরি করে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন কথা বলা হয়নি, প্রায় 3.5 মাস মতো। আমার মা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন গত 16ই অক্টোবর। প্রায় 3.5 মাস হতে চললো। 1 বছরের মধ্যে দুজনকে হারিয়েছি। তো বিশেষ করে আম্মা চলে যাওয়ার পর থেকে জগতের প্রতি আগ্রহ আকর্ষণ অনেকখানি কমে গেছে। কথা না বলবার এটি প্রধান কারণ। কিন্তু কথা তো বলা একদম বন্ধ করা যাবে না। বিশেষ বিশেষ পরিস্থিতি যখন তৈরি হয় তখন খুব ইচ্ছে হয় যে একটু কথা বলি, এগুলো সম্পর্কে একটু যতটুকু জানি মানুষকে জানাই। তো সেই চিন্তা থেকেই আবার বলা শুরু করছি। আমি আহ, 5ই আগস্টের পর, এই বাংলাদেশের পট পরিবর্তনের পর একাধিক দফায় দেশে গিয়েছি, এবং সর্বশেষ গত ডিসেম্বর মাসে ঢাকায় একটা জাতীয় সংলাপ হয়েছিল 27 এবং 28 তারিখে। সেখানে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা, বিএনপি সহ প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, তারা উপস্থিত ছিলেন। আমাদের ছাত্র নেতৃবৃন্দ, নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র শিবির, ছাত্র দল, সকল প্রতিনিধিরা সেখানে ছিলেন। তো আমি সেটার একজন সমন্বয়কারী ছিলাম, এবং এটা করতে গিয়ে এই সংলাপের আগে পরে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি যে আমি তাদের কারো মধ্যেই সেই অর্থে কোনো নেতিবাচক মানসিকতা দেখিনি। ডিসরেসপেক্ট, পরস্পরের প্রতি অসম্মান, এটা আমি দেখিনি। এবং আপনারাও লক্ষ্য করে থাকবেন যে বিএনপি একটা ভুল করেছিল আমার দৃষ্টিতে, এবং সেটা তারা দ্রুততম সময় আবার বুঝতেও পেরেছিল। সেটা হলো 5ই আগস্টের পর 7ই আগস্ট তারা নয়াপল্টনে একটা সমাবেশ করেছিল, বড় সমাবেশ করে সেখান থেকে তাড়াতাড়ি নির্বাচনের একটা তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যে বুঝতে পারে যে সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। যে মাত্র দুদিন আগে একটা অভ্যুত্থান হয়েছে, কম বেশি 2000 মানুষ সেখানে জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অঙ্গহানি ঘটেছে, কত ক্ষয়ক্ষতি যে হয়েছে, এত ক্ষয়ক্ষতির বিনিময়ে বা মধ্য দিয়ে যে একটা অভ্যুত্থান বা পরিবর্তন হয়েছে, এরপর তাড়াতাড়ি নির্বাচন চাওয়াটা যে মানুষ পছন্দ করেনি এটা বিএনপি বুঝতে পেরেছিল। বুঝতে পারার পরপরই বিএনপির অবস্থান আমরা লক্ষ্য করেছি যে এরপরে সব সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সরাসরি তো বক্তব্য দেননি, বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য এসছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল বা অন্যান্য নেতারা, সবাই কিন্তু আমাদের এই ছাত্র নেতৃবৃন্দের যে অসামান্য অবদান জাতির জন্য, এটাকে তারা রেকগনাইজ করেছে। তারা মানে এটাকে যথেষ্ট সম্মানের সঙ্গে তারা দেখেছে। আমরা বেগম জিয়ার কাছ থেকে যে বক্তব্য এসছে সেখানে শুনেছি যে ছাত্র নেতৃবৃন্দকে সর্বোচ্চ সম্মান এবং অগ্রাধিকার দেওয়ার কথা তিনি বলেছেন। হ্যাঁ, তাদেরকে উৎসাহ দেওয়া, তাদেরকে কোনোভাবেই যাতে নিরুৎসাহিত না করা হয়, ডিসরেসপেক্ট না করা হয়, তার কাছ থেকে এসছে। তারেক রহমানও কিন্তু বলেছেন, এবং তিনি এই সরকারের ব্যাপারে বলেছেন যে এই সরকার যদি ফেল করে তো সেটা আমাদের সবার ব্যর্থতা, সবার ফেলিওর। তো তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এই ছাত্র নেতৃবৃন্দের প্রশংসা করেছেন। আসলে ঘটনাটা কি হয়েছে এটা, এবং ছাত্ররাও দেখেন, ছাত্র নেতৃবৃন্দ, আমরা আমরা মনে করতে পারি যে সশস্ত্র বাহিনী দিবসের যে অনুষ্ঠান সেনা নিবাসে হয়েছিল এই যে কিছুদিন আগে,
সেখানে বেগম খালেদা জিয়া বহু বছর পর উপস্থিত হয়েছিলেন। ছাত্র নেতৃবৃন্দ, আমাদের মাহফুজ আলম উপদেষ্টা, মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারা তিনজন বেগম জিয়ার খুব কাছে গিয়ে তার সঙ্গে বসে কথা বলেছে, তাকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছে। আমি জানি যে এই ছাত্র নেতৃবৃন্দ তারেক রহমান সাহেবের সঙ্গে টেলিফোনে একাধিক দফায় কথা বলেছে। তো তাদের মধ্যে সম্মানের কোনো ঘাটতি কখনো ছিল এমনটা আমি দেখিনি, শুনিও নি। বরং প্রত্যেকে রেকগনাইজ করেছে। এই যে বিএনপি ১৬ বছর ধরে যে দুটো ঘটনা, একটা হলো নিপীড়িত নির্যাতিত হওয়া, আর একটা হলো তাদের চেষ্টা। বিএনপির হাজার হাজার নেতাকর্মী, বিএনপি শুধু না, বিএনপি, জামাত, তাদের দুই ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির, এদের অগণিত নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নানা রকম ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, লক্ষ লক্ষ গ্রেপ্তার বরণ করেছে। মানে হেন কোনো নির্যাতন, নিপীড়ন, অত্যাচার নাই যারা যেটা এই দুই দলের নেতাকর্মীরা, জামাতের কত নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। তো এগুলো হয়েছে। এবং কিন্তু যেটা সমস্যাটা কোথায় ছিল, যে চূড়ান্ত সাফল্যটা শেখ হাসিনাকে বিদায় করবার জন্য। তো সেখানে ব্যর্থতাটা আমার দৃষ্টিতে, আমি সবসময় বলেছি, যারা আমার আলোচনা অতীতে শুনেছেন তাদের নিশ্চয়ই মনে করতে পারবেন, আমি সবসময় একটা জাতীয় ঐক্যের কথা বলতাম। আমি বলতাম যে সবই ঠিক আছে, কিন্তু একটা ব্যাপক জাতীয় ঐক্য গঠন করা না গেলে এই মাফিয়া চক্রকে বিদায় করা যাবে না। ফাইনালি কি হয়েছে দেখেন, ফাইনালি একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়েই কিন্তু হাসিনার বিদায় হয়েছে। এই জাতীয় ঐক্য কেউ উদ্যোগ নিয়ে গঠন করেনি, কেউ সুসংগঠিত ভাবে জাতীয় ঐক্যের ডাকও দেয়নি, এটা নিয়ে কাজও করেনি। এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর কুদরতে, আমি বলি যে মিরাকলই জাতীয় ঐক্য হয়ে গেছে। একটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে আমাদের ছাত্র নেতারা জেগেছে, ছাত্ররা জেগেছে, কতিপয় ছাত্র নেতৃত্ব দিচ্ছে, এদেরকে কেউ চিনে না, এরা ওইভাবে মানুষের কাছে পরিচিতও না, কিন্তু সর্বত্র ছড়িয়ে গেছে, সেই ঢাকা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত, যে ছাত্ররা জেগেছে এবং ছাত্রদের মধ্যে কতিপয় মানুষ, কতিপয় ছাত্র নেতৃত্ব নিয়েছে, তাদের নেতৃত্বে এখন এই আন্দোলন শুরু হয়েছে বা পরে সেটা অভ্যুত্থানের রূপ নিয়েছে। এটাই সত্য। মানে এই ঐক্যটা হয়েছে যেভাবেই হোক, মিরাকলি, এই ঐক্যের মধ্য দিয়ে, ঐক্যের বোমার বিস্ফোরণে হাসিনার মসনদ তছনছ হয়ে গেছে। কিন্তু ১৬ বছর ধরে বিএনপি, জামাত এবং অন্যান্য সবাই চেষ্টা করেছে। যেই ঘাটতিটা ছিল আমার দৃষ্টিতে, সেটা হলো জাতীয় ঐক্যটা ছিল না, যে কারণে এত ত্যাগ, এত মানুষের জীবন, এত ক্ষয়ক্ষতি, এগুলো কোনো চূড়ান্ত পরিণতি লাভ করেনি। তো এটা বিএনপিও জানে, কিন্তু কোনোটাকে অস্বীকার করবার উপায় নেই। তাদের ১৬ বছরের ত্যাগ, তাদের ১৬ বছরের অত্যাচার, নির্যাতন, ক্ষয়ক্ষতি, আবার এই কয়েক সপ্তাহে প্রায় ২,০০০ মানুষের জীবন দেওয়া, এই ছাত্ররা নিজেদের, তারা জানে যে কোনো সময় তারা খুন হয়ে যেতে পারে, হত্যাকাণ্ডের শিকার হয়ে যেতে পারে, জীবনকে হাতের মুঠোয় নিয়ে এরকম একটা ভয়ঙ্কর আন্দোলনের নেতৃত্ব দেওয়া, এই দুটার কোনোটাই কি অস্বীকার করবার মতো? এবং আমি অস্বীকার করবার মানসিকতা বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, ছাত্র নেতৃবৃন্দের মধ্যে আমি কারো মধ্যেই দেখিনি। কিন্তু সমস্যাটা কোথায়? যদি কারো মধ্যেই যদি ঘাটতি না থাকে, তাহলে সমস্যাটা কোথায়, কিভাবে, কোত্থেকে হচ্ছে? আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, সাংবাদিক হিসাবে নিজে বিভিন্ন রকম খোঁজ খবর পাই, এগুলো সবকিছু রিপোর্টও করা যায় না, সবকিছু আবার পাবলিকলি বলাও যায় না। কিন্তু আমি নিশ্চিতভাবে দেখেছি, জেনেছি যে পরাজিত শক্তি যারা, এই অভ্যুত্থানের ফলে যারা পরাজিত হয়েছে, শুধু শেখ হাসিনা একা পরাজিত হয়নি, শেখ হাসিনা, তার সাঙ্গপাঙ্গরা এবং দেশি বিদেশি শক্তি যারা পরাজিত হয়েছে, তারা জানে যে কি কারণে, কিভাবে তারা পরাজিত হয়েছে। তারা ভেবেছিল যে কোনদিন বাংলাদেশের মানুষ আর ঐক্যবদ্ধ হতে পারবে না, তারা এমন মেকানিজম করেছিল যে আর বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে না। কিন্তু আল্লাহর কুদরতে মিরাকলে সেই ঐক্যটা হয়েছে। সুতরাং এই ঐক্যটাই তাদের সবচাইতে বড় শত্রু, এটা বুঝতে হবে। তাদের একদম প্রথম দিন থেকে টার্গেট হলো, পরাজিত তো হয়েছে, কিন্তু এখন এই ঐক্য ভেঙে দিতে হবে। যদি এই ঐক্য ভেঙে দেওয়া যায়, ঐক্যে ফাটল ধরানো যায়, এদের মধ্যে অবিশ্বাস তৈরি করা যায়, সন্দেহ তৈরি করা যায়, তাহলে আবার আমাদের কামব্যাক করবার বা যে কোনো ফরম্যাটে ফিরে আসবার একটা সুযোগ বা পথ তৈরি হবে। শেখ হাসিনা নিজে ফিরে না আসলেও তার প্রেতাত্মারা ফিরে আসবে। সেটার জন্য আগে ঐক্য ভেঙে দিতে হবে। তো এজন্য তারা ডে 1 থেকে, ওই ৫ই আগস্টের পরের দিন থেকেই তারা কাজ শুরু করে। এ ব্যাপারে আমি দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, বিএনপি নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ সবাই ওয়াকিবহাল যে এরকম একটা ষড়যন্ত্র হচ্ছে বা হতে পারে। কিন্তু ওয়াকিবহাল থাকার পরেও যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, যে একটা পাল্টাপাল্টি, একটা সন্দেহ, একটা অবিশ্বাস, এটা বেশ ভালোভাবেই এমন জায়গায় এসছে যে মানুষের মধ্যে এখন অনিশ্চয়তা, হতাশা, নানা রকম প্রশ্ন তৈরি হয়েছে, এবং গত ৭২ ঘন্টার যে তর্ক বিতর্ক আমরা এগুলো দেখতে পাচ্ছি। দেখুন, একটা বিষয় ক্লিয়ার করি, এই যে সরকার, বর্তমান সরকার
আহ, তারা তাদের অনেক ব্যর্থতা আছে, কারণ তাদের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী প্রত্যাশা ছিল। খুব স্বাভাবিক, এই প্রত্যাশার মধ্যে কোনো অন্যায় বা অপরাধ নেই, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকার মানুষের সেই আকাঙ্ক্ষা বা প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে, সেই গতির সঙ্গে গতি মিলিয়ে এগোতে পারেনি, এখনো পাচ্ছে না। সমালোচনার অনেক জায়গা আছে, কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে প্রফেসর ইউনূস এই সরকারের প্রধান, তিনি যদি ঘুমিয়ে থাকেন, কিচ্ছু না করেন আমাদের জন্য, তবুও তার যে অবদান, এটা আমরা অনেকে বুঝতে পারি না। দেখুন, প্রফেসর ইউনূস যদি এই সরকারের প্রধান না হতেন, এই অভ্যুত্থানে 5.5 মাস সাস্টেইন করতো কিনা আমার সন্দেহ আছে, ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে। কিন্তু প্রফেসর ইউনূস এই সরকারের প্রধান হবার কারণে নানা রকম দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র থেকে আমরা রক্ষা পেয়েছি, শুধুমাত্র একটা ফেসের কারণে, একটা চেহারার কারণে, সেটা হলো প্রফেসর ইউনূস। আমি বলছি না যে শুধুমাত্র এই কারণেই আমরা তাকে, তার শুধু প্রশংসা করতে থাকবো, কিন্তু এটা রিয়ালিটি, আমাদের এটা বুঝতে হবে। এরপরে সমালোচনা আমি করব, আপনি করবেন, সবাই করবেন, সমালোচনা অবশ্যই করতে হবে। একটা সরকারের সমালোচনা না থাকলে সেই সরকার আরো বেশি ভুল পথে চলে যেতে পারে, হ্যাঁ, যতটা ভুল পথে আছে। সুতরাং সমালোচনা জারি থাকবে, কিন্তু সমালোচনা আর এনার্কি এক জিনিস না। একটা অভ্যুত্থান বা বিপ্লবের জন্য এনার্কি একটা প্রয়োজনীয় উপাদান, এটা দরকার আছে। কিন্তু অভ্যুত্থানের পরে সবচাইতে বেশি দরকার হলো এনার্কি নিয়ন্ত্রণ করা। সুতরাং যারা এনার্কি উস্কে দিতে চায়, যারা উত্তেজনার পারদ আরো উপরে তুলতে চায়, মানুষের মধ্যে বিরোধ আরো চাঙ্গা করতে চায়, সেটা কিন্তু এই অভ্যুত্থানের ভবিষ্যৎকে নিরাপদ করবে না, বরং আরো অনিশ্চিত করবে। এটা আমাদের বুঝতে হবে, মাথায় রাখতে হবে। তো যেটা বলে শেষ করব, যে যেই ষড়যন্ত্রটা পেছন থেকে হচ্ছে, যারা ওই যে শুরুতে যেটা বললাম যে আগেই ভালো ছিলাম, এই তত্ত্ব প্রথমে মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে দিতে চায়, তারা কতটা অ্যাক্টিভ এটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু তাদের অ্যাক্টিভিটি, তাদের ষড়যন্ত্র, তারা তো আর সরাসরি এসে কাউকে বলবে না যে ভাই এই লাইনে যান তাহলে ভালো হবে। তারা এমন ভাবে, কারণ আমরা জানি যে দেশি বিদেশি অনেক দক্ষ গোয়েন্দা কর্মকর্তা, গোয়েন্দা সদস্য, তারা এগুলোর পেছনে কাজ করে। গোয়েন্দাদের কাজের ধরনই এমন যে আমার কাছে এসে আমাকে কেউ মিসগাইড করবে, কিন্তু আমি সহজে বুঝতে পারবো না। এই জন্যই তো এটাকে গোয়েন্দা তৎপরতা বলে। আমার আমার জ্ঞান, আমার অভিজ্ঞতা বলে যে যেভাবেই হোক, সেই ষড়যন্ত্রকারীদের ফাঁদ পথে পথে, পদে পদে পাতানো আছে, পাতা আছে, এবং আমাদের কেউ কেউ বুঝে কিংবা না বুঝে সেই ফাঁদে পা দিচ্ছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন, আপনারাও বুঝবার চেষ্টা করবেন। অনেক বেশি সতর্ক থাকতে হবে। গত 5.5 মাসে সেই খুনি লুটেরাদের বিরুদ্ধে আমাদের এই সরকার, রাষ্ট্র ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নিতে পারেনি, যতটা নেওয়া দরকার ছিল, যতটা আমরা আশা আকাঙ্ক্ষা করেছিলাম, এটা সত্য। কিন্তু আমাদেরকে আরেকটা সত্য মাথায় রাখতে হবে সবাইকে, যে কোনো ফরম্যাটে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই পরাজিত শক্তি যদি ফিরে আসে, কাউকে আস্ত রাখবে না। যারা এখন ঝগড়ায় লিপ্ত হয়েছেন, যারা এখন বিরোধে লিপ্ত হয়েছেন, এদের করুণ পরিণতি হবে, আমাদের সবার করুণ পরিণতি হবে, দেশের মানুষের, মানে যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের সবার জন্যই এক ভয়াবহ রকম পরিস্থিতি তৈরি হবে। এইটা আমরা মনে হয় যেন কোনো ধরনের প্ররোচনার ফাঁদে পড়ে মাঝে মাঝে এটা ভুলে যাই, আমাদের অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো। আহ, এই প্রত্যাশা থাকবে যে আহ, এই এই বোধোদয় আমাদের মধ্যে হবে যে যদি আমরা এই অপরচুনিটি বা এই সুযোগ মিস করি, সরকারের ব্যর্থ হওয়া না হওয়া বড় কথা না, বড় কথা হলো আমাদের সামনে যে সুযোগটা তৈরি হয়েছে এই হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি, তো এই সুযোগ, এটা কদিন পর পর, 10 বছর 20 বছর পর পর আসে না। বাংলাদেশের জন্মের পরেই প্রথম এ ধরনের একটা সুযোগ এসছে যে আমরা একটা নতুন পথে ইতিবাচক ভাবে এক নবযাত্রা করতে পারি। এই নবযাত্রার একেবারে শুরুতেই যদি আমরা এই রকম বিভ্রান্ত হয়ে পড়ি, তো সেটার পরিণতি আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছে দেবে, এটা বোঝা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই বোধ দিক, সেটা বুঝবার তৌফিক দান করুক। সবাইকে অনেক ধন্যবাদ।